এখনকার দিনের বউরা হয়তো শাড়ি পরাই ভুলে গিয়েছে, প্রত্যেকটা বাড়িতে এখন বউরা শুধু নাইটিই পরছে। তবে এখনকার দিনের বউ হয়েও আমি কেন শাড়ি পরি, নিজের সুবিধার জন্য নাকি শ্বশুরবাড়ির লোকের জন্য, আর সবটা আপনাদের সাথে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কালকে আমাদের এইদিকে বেশ ভালো মতনই ঝড় বৃষ্টিটা হয়েছে, তো সেই কারণে সকালের ওয়েদারটা একদমই খারাপ। সকাল থেকে মনে তো হচ্ছে না যে রোদ্দুর উঠবে, তবে বেলাতে ঠিকই উঠবে ওই আশাটা আছে। কারণ এখন সকালেও একটুকু মেঘলা ওয়েদার করলেও বেলাতে ঠিকই রোদ্দুরটা দিচ্ছে। আর কালকে তো আপনারা দেখেইছিলেন যে ঘরটা ক্লিনিং করার কারণে বেড কাভার সব কিছুই চেঞ্জ করেছিলাম। আর ঘর ক্লিনিংয়ের ভিডিওটা আজকের ভিডিওর শেষের দিকেই আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, কাঁথাটাও তুলেছিলাম, কাঁথাটাও ভেবেছিলাম যে কাচাকুচি করব, তবে আজকের ওয়েদারটা দেখে আর সাহস পেলাম না, জানেন তো। ভাগ্যিস যদি রোদ না দিয়ে দেয় তখন কি হবে, তো সেই কারণে আর কাঁথাটা কাচাকুচি করলাম না। আর যদি রোদ্দুর না দেয় কাঁথাটা প্রচণ্ড পরিমাণে একটা গ্যাস উঠবে, তো সেই কারণে ভাবলাম যে যেদিনকে একটু রোদ্দুর দেবে, সকাল থেকে বুঝতে পারবো যে ভীষণই ভালো রোদ্দুর দেবে, সেদিনকে না হয় কাচাকুচি করে দেবো। সোনামা যেহেতু এখনও পর্যন্ত টয়লেট করে, আর আমি ওকে রাত্রে যেহেতু আমি ডাইপার ফ্রিই রাখি, তো সেই কারণে বেশিরভাগ আমাদের বিছানার তলাতে একটা বড় প্লাস্টিক পেতে দিই। ওই প্লাস্টিকটা আমি যখন বিছানা চেঞ্জ করি তখন ভালো করে ধুয়ে মেলে দিই, তাহলে যে দুর্গন্ধটা থাকে ওইটাও চলে যায় আর প্লাস্টিকটা পরিষ্কারও হয়ে যায়। যতই ভালো করে বিছানাটা ঝেড়ে রাখি না কেন, যখন বিছানাটা চেঞ্জ করি তখন জানি ওই প্লাস্টিকটার ভিতরে কত পরিমাণে ধুলো জমে যায়। কী করে যে ধুলোগুলো জমে আমি নিজেও বুঝতে পারি না। আজ আমাদের কিন্তু খুব একটা বেশি কাচাকুচি থাকেনি, কালকে যেহেতু বেড কাভারটা আরে চেঞ্জ করেছি, তো সেই কারণে ওইদিকে বেড কাভার, প্লাস্টিক, আমার ওই বাসি নাইটি, শাড়ি, ব্লাউজ, এই সকল কিছুই ছিল কাচাকুচি করার মধ্যে। সেই যে কাপড় জামাগুলি মিলে পরে এসেছিলাম, তারপরে এসে দেখলাম যে সোনামা উঠে পড়েছে। তো সোনামা উঠে গেলে তো আমাকে আর কোনো কিছু দেখতেই হবে না। তো যাই হোক, এই মুহূর্তে আমার ভাত আরে হয়ে গিয়েছে, কুঁদরিটা সেদ্ধ করতে দিয়েছিলাম, এই মুহূর্তে ভেজে নিচ্ছি। কুঁদরিটা অল্প পরিমাণে নুন, হলুদ আর মিষ্টি দিয়ে একেবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে কুঁদরিটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ওইদিকে আবার বাবা মুড়িগুলো নিয়ে এলো, আজকে বাড়িতে মুড়ি বাড়ন্ত হয়ে গিয়েছে। আপনাদেরকে তো বলেইছিলাম একটা ভিডিওতে যে আমাদের কেনা মুড়ি একেবারে ধুলাই থেকে 1 বস্তা করে নিয়ে চলে আসে। আর ধুলাইটা যেহেতু আমাদের এখান থেকে একটুকু দূর, আর এখন রাস্তার যা অবস্থা, তো সেই কারণেই আমাদের গ্রামের দোকান থেকেই কটা মতো প্যাকেট মুড়ি নিয়ে চলে এলো। ওই 3টে থেকে 4টে মতো দাদা খাবে, আমাদের আজকে ধান বাগানোর লোক হয়েছে, তো ওরাই খাবে। তো সেই কারণে বাবা বললো 3টে মতো লোকের সেঞ্জিয়ে দে, তারপরে না হয় একে একে সব কিছু বাগিয়ে নিবি। তো যাই হোক, ওইদিকে বাবাই এসে পরে সব কিছু রেডি করে নিল। এইদিকে আমার কুঁদরিটা খড়ে যাচ্ছিলো, তো তারপরে মাও এলো, মা আর বাবা দুজনে মিলে ওইদিকে মুড়িটা রেডি করে নিল। ওইদিকে আমার কুঁদরি ভাজাটা নামিয়ে পড়ে এইদিকে ভাবলাম যে ঝাল দিয়াটাও চাপিয়ে দিই, কারণ সোনামা বেশ অনেকক্ষণ হলো খাবার খায়নি, সেই সকালে উঠে খাবার খাইয়েছি, ভাবলাম যে ঝাল দিয়াটা চাপিয়ে ওকে কলা পাকাটা খাইয়ে দিয়ে চলে আসি। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দিলাম। তো আলু আর বেগুনটা একটুক্ষণ কষিয়ে পরে নুন আর হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো এটা যতক্ষণ না একদম তলাতে লেগে লেগে যাবে ততক্ষণ কষাবো। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই তলাতে লেগে লেগে যাচ্ছে, এরপরে যদি আমি কষাতে থাকি তরকারিটা একদমই খড়ে যাবে। তো এদিকে আমি আদা জিরে বাটা আর সর্ষে বাটাটা একেবারেই পেস্ট করে নিয়েছি, দুটো পেস্টই একসাথে দিয়ে দিলাম। এরপরে একটুক্ষণ কষাবো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই বাটনাটা দিয়ে পরে যদি বেশ অনেকক্ষণ কষানো হয় তাহলে কিন্তু বাটনাটা তেতো লাগতে পারে, তো সেই কারণে খুব বেশিক্ষণ না কষিয়ে ওই 3 থেকে 4 পাক দিয়ে পরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপরে ঢাকাটা দিয়ে দিই, তারপরে না হয় আমি সোনামাকে ওইদিকে খাবারটা খাইয়ে দেবো, কারণ ওকে খাবার খাওয়াতে অনেকক্ষণ টাইম লাগে। খাবারের মধ্যে আমি এই মিডল টাইমটাই ওকে কলা পাকায় দিয়ে থাকি। আমি অনেক দিন থেকে ভাবছি যে সোনামায়ের এই 23 মাসের ডেলি রুটিনটা আপনার সাথে শেয়ার করব, তবে এই কাজের ভিড়ে আর হয়ে উঠছে না, জানেন তো। ওকে খাওয়ানো তো আমার একটা মুশকিল ব্যাপার, মানে ওকে খাওয়ানোর যে কোনো ভিডিও শ্যুট করব সেটা আমি হয়তো কোনোদিনও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। তো যাই হোক, ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে এসে পরে আমি ঝাল দিয়াটা নামিয়ে দিলাম। এরপরে আজকে মটরে, আলুতে আর কুমড়োতে ডাল হবে। ওই ডালটা আমি প্রেশার কুকারে করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডালের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তেলের
এর মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়েছিলাম আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসার পরে রসুন, আদা, জিরে সব কিছু পেস্টটা একসাথে দিয়ে দিয়েছিলাম। আমি গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়োটাই ইউজ করেছি, আর অন্য কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি ইউজ করিনি। তো যাই হোক, মশলাটা আমার একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছিল। এই মুহূর্তে পরে ডালটা দিয়ে দিলাম। ডালটা ততক্ষণকে না হয় এইদিকে ফুটুক, আমি ততক্ষণকে ওইদিকে গ্যাসের ওভেনটা মুছে নিই। কারণ আমাকে এখন মিডিল টাইমটাই ঘুম পাড়াচ্ছি না, ওকে মিডিল টাইমটায় ঘুম পাড়ানো অ্যাভয়েড করছি, একেবারে দুপুরেই ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাহলে না ওর ব্রেস্ট ফিডিং না করেই ঘুমিয়ে যাচ্ছে। আর এই মিডিল টাইমটাই ঘুমোলে তখনও ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছে, আবার দুপুরে ঘুম পাড়ালে তখনও ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছে। তো সেই কারণেই বেশিরভাগ তাড়াতাড়ি করে কাজগুলো বাগানোর চেষ্টা করছি, যাতে ওকে আমি তাড়াতাড়ি টাইমটা দিতে পারি। এই সব কিছু কমপ্লিট করে স্নান করিয়ে তাহলে ভাতটা খাইয়ে দিতে পারবো সকাল সকাল করে, তাহলে ওকে সকাল সকাল ঘুমও পাড়িয়ে দিতে পারবো। তো যাই হোক, ওইদিকে আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করে পরে এইদিকে এসে দেখলাম যে ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তো দাঁড়ানো একটু দেখি টেস্ট করে যে নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক রয়েছে নাকি। হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক রয়েছে। এই মুহূর্তে ডালটা নামিয়েও দিলাম। ওইদিকে সব কিছু বাগানো হয়ে গিয়েছে। কটা মতো ধোয়া মাঞ্জাও ছিল, ওগুলো শাশুড়ি মাই করে দিল, আর কটা মতো রয়েছে ওগুলো ভিজতে দিয়ে এসেছি। ওই বাসনগুলো এখন আর ধুবো না, ঠাকুমা ওইদিকে স্নান করে এসেছে, ঠাকুমাকে খেতে দিয়ে দিই। ঠাকুমার একেবারে খাওয়া দাওয়া হলে ওই সব কটা বাসন নিয়ে একেবারে ধুয়ে নেব। নাতাটা দেওয়া হয়ে গেলে সবার প্রথম সোনামাকে তেলটা মাখিয়ে স্নানটা করিয়ে দেবো, তাহলে আমি নিজেও স্নান করতে দিতে পাবো। যাই হোক, চলুন স্টার্ট করা যাক আমার ঘর বাগানো। এর আগের দিনকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আপনাদের সাথে আমার ঘর ক্লিনিংয়ের ভিডিওটা শেয়ার করা হয়নি। তবে আজকে সারাদিনের শ্যুটটাও অনেকটাই ছোট হয়ে গিয়েছিল, তো সেই কারণে ভাবলাম আজকের ভিডিওতে না হয় শেয়ার করে দিই। সবার প্রথমে আমার এই যে 3টে তাক রয়েছে, এই তাকের জিনিসগুলো একে একে সবকটা এক জায়গায় নামিয়ে দেবো। কারণ এই 3টে তাকের মধ্যে উপরে যে 2টো তাক রয়েছে, ওই 2টোর তাকেই প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়ে গিয়েছে। এই গ্রীষ্মকালে কোথা থেকে যে এই পিঁপড়েগুলো চলে আসে বুঝতেও পারি না। তো যাই হোক, সবকটা জিনিস একদম নামিয়ে দিয়েছি 3টে তাকের। এবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে পেপারগুলো জায়গা জায়গা মতো রেখে দিচ্ছি। উপরে পেপারটা ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে মিডিলে যে আমার তাকটা রয়েছে, ওই তাকটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল, তবে যেহেতু ঠাকুরের তাকটা রয়েছে তো সেই কারণে আর ওই তাকটাই ঝাঁটাই করে ছেটালাম না, ওই একটু কাপড়ে করেই পরিষ্কার করে নিলাম। আর নিচের তাকটা তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল, তবে নিচের তাকটা কিন্তু পিঁমড়েটা খুব একটা হয়নি। আর আমি নিচের তাকটাতে বেশিরভাগ টাইম এই বস্তাটাই পেতে থাকি, কারণ যদি পেপার আরে দিয়ে থাকি না, তাহলে আমি নিচের তাকটায় বেশিরভাগ ওষুধ বা ফলের ঝুড়িটা আরে রেখে থাকি। ফল যদি মাঝে মাঝে নষ্ট হয়ে যায় বা ওষুধ যদি মাঝে মধ্যে কোনো কারণবশত পড়ে যায়, তখন পেপারটা নষ্ট হয়ে যায়। পেপারটা নষ্ট হয়ে গেলেও ঠিক আছে, তবে পেপারটা একটা কালো কালো দাগ হয়ে যায়, তার মধ্যেখানেও তাকটাও একটু দাগ হয়ে যায়। জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ধুলোও হয়েছিল, তো ওই জিনিসগুলো ভালো করে সব কটা পরিষ্কার করে নিচ্ছি। আর সব কটা জিনিসের মধ্যে দেখছি যে কোনগুলো বাড়তি জিনিস রয়েছে আর কোনগুলো দরকারি জিনিস রয়েছে। যেগুলো একটু বাড়তি জিনিস রয়েছে সেগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো দরকার রয়েছে সেগুলো রেখে দিচ্ছি। কারণ এই বাড়তি জিনিস রেখে শুধু শুধু ঘরে লাভ নেই। আবার একটা দুটো এমন জিনিস থাকে যে যেগুলো ফেলানোও যাবে না, আবার এখন দরকারও হবে না। তো সব থেকে উপরে যে সবুজ কালারের পেটিটি রয়েছে, আমি ওই পেটিতে ওই জিনিসগুলো রেখে থাকি, যেগুলো খুব একটা দরকার হয় না, তবে মাঝে মধ্যে দরকার হতেও পারে। সব কটা জিনিস কিন্তু ফেলানো উচিত নয়। তো সেই কারণে কিন্তু আমি কিছু কিছু জিনিস দরকার হিসেবে রেখে দিই, কারণ কখন যে কোনটা দরকার হবে বলাও যাবে না। আর আমি যে জিনিসগুলো রেখে থাকি সেগুলো কিন্তু আমার মাঝে মধ্যে দরকার হয়েও থাকে। তো যাই হোক, ওইদিকে আমার সব কটা জিনিস একদম ক্লিনিং হয়ে গিয়েছে। এরপরে জায়গা জায়গা মতো রেখে দেবো। উপরের তাকে যে জিনিসগুলো ছিল সব কটাই উপরের তাকে রেখে দেবো। আমি কিন্তু কোনো রকম জায়গা চেঞ্জ করব না, জায়গার জিনিস জায়গাতেই রাখবো। তবে আমার ঘরটা ক্লিনিং হয়েছে এইটা ভেবেই আমার শান্তি লাগবে, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোলো। আর বিশেষ করে ওই যে পিঁমড়েগুলো হয়েছিল, ওই পিঁমড়েগুলো অন্তত গেল। আমি ভাবছি যে গন্ডিগুলো পাওয়া যায়, ওই গন্ডিগুলো রান্না করাবো। ওই গন্ডিগুলো কোনো কাজের হয় আপনারা জানাবেন তো। তো যাই হোক, চলুন জায়গা জায়গার মতো এরপরে জিনিসগুলো রেখে দিই। আর আমার এই ঘরটা বাঁকাতে বাঁকাতে আপনাদের সাথে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই তুমি কি সবসময় বাড়িতে শাড়ি পরে থাকো? গো দিদিভাই, আমি অল টাইম বাড়িতে শাড়ি পরেই থাকি। তবে এই শাড়িটা কিন্তু আমি সোনামা হওয়ার পর থেকেই বেশিরভাগ পরছি। এটা কিন্তু আমার নিজের সুবিধাতেই পরছি, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকের কোনো অসুবিধা নেই। বিয়ের পর থেকে সোনামা যতদিন না হয়েছে ততদিন কিন্তু আমি নাইটিই পরেছি। তবে সোনামা জবের থেকে হয়েছে, ওকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য বিশেষ করে আমি শাড়িটা পরি, কারণ আমার নাইটি পরে ব্রেস্ট ফিডিং করাতে একটু অসুবিধা হতো।
তখন থেকে শাড়িটা পরে পরে এমনই অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর নাইটি পরতে ইচ্ছে করে না। এখন সোনামা খুব একটা বেশি ব্রেস্ট ফিডিং করে না, তো তবুও আর নাইটি পরতে ইচ্ছা করে না। ওই যে শাড়ি পরে পরে একটা অভ্যাস হয়ে গিয়েছে, মনে হয় যে শাড়িতেই একটা আলাদা শান্তি। তো যাই হোক, ওইদিকে আমার তাকটা পরিষ্কার করে এইদিকে জিনিসগুলো জায়গা মতো নামিয়ে পরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলমারির উপরটা কিছুদিন আগে একদম ডিপ ক্লিনিং করেছিলাম, তার সত্ত্বেও ওই আলমারির উপরের যে পেপারটা ছিল ওইটাও প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গিয়েছিল। তো আজকে আর জিনিসগুলো জল দিয়ে ধুলাম না, একটু কাপড়ে করে ভিজে কাপড়ে করে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো যাই হোক, ওগুলোতে জায়গা মতো রেখে দিলাম। আর এইদিকে সোনামায়ের পাপা বলছে বিছনাটাতেও পিমড়ে হয়েছে, তুমি ভালো করে খেয়াল করো। আমি বলছি ও মা গো, আজকে এতটা গরম পড়েছে, আবার এই গরমের মধ্যে আমাকে বিছনাটাও চেঞ্জ করতে হবে। আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কাঁথাটা কাচাকুচি করে দেবে কি, তবেই আমি তুলবো কিন্তু। তাছাড়া ওই যে সেদিনকে ইঞ্জেকশন দিয়েছিল শরীরটা খারাপের জন্য, এখনও যে হাতটা কেন ব্যথা করছে আমি বুঝতে পারছি না। এখনও কাচাকুচি করতে গেলে বা ভারী কোনো জিনিস তুলতে গেলে এখনও প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। সেই কারণেই বরমশাইকে জিজ্ঞাসা করে নিলাম যে তুমি যদি কাঁথাটা কাচাকুচি করে দাও তবেই কিন্তু তুলবো, তাছাড়া কিন্তু আমি তুলতে পারবো না। তো বললো ঠিক আছে তুলে দাও, আমি কাচাকুচি করে দেবো। তো যাই হোক, আজকে কিন্তু আর কোনো রকম প্লাস্টিক পাতবো না, এই প্লাস্টিকটা তুলে রেখে দেবো, একটুকু ধোয়া মোছা করে নেবো। ওইদিকে বেডশিটটা তুলে দিয়েছি, ওই বেডশিটটা আর পাতবো না, কারণ ওই বেডশিটটা তো প্রচণ্ড পরিমাণে পিমড়ে ছিল, জানি না কোথা থেকে চলে এসেছে। ওইদিকে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। আপাতত সব কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে শুধু আমার এই তাকটা ক্লিনিং করতে রয়েছে। তাকের সব কটা জিনিস আমি গামলাটিতে নামিয়ে দিলাম। আর তাকের এই যে পেপারগুলি রয়েছে, এই পেপারগুলো ভেবেছিলাম যে আজকে চেঞ্জ করব। এই তাকের পেপারগুলো যে কি করে নোংরা হয়ে যায় দুদিন বাদ বাদ খুঁজেও পায় না। আর এই সাইডে যে তাকটা রয়েছে ওইটা কিন্তু নোংরাটা হওয়া স্বাভাবিক, কারণ ওইটার মধ্যে আমরা সাবান, শ্যাম্পু, তেল, ফেস ওয়াশ সব কিছুই রেখে থাকি। তো নিতে নিতে তো অল্প পরিমাণে পড়ে যেতেও পারে, তো সেই কারণে একটু একটু নোংরা হয়েই যায়। তো যাই হোক, আমি জায়গা জায়গা মতো সব কিছু সাজিয়ে রেখে দিলাম, আর পেপারটিও বেশ ভালো মতো চেঞ্জ করে একদম সেট করে দিয়েছি। আর এই যে আমার ঘর পুরো বাগিয়ে আমার ঘরের এই যে অবস্থা হয়েছে, যেদিনকেই আমি ঘর বাগিয়ে থেকে আমার ঘরের এই রকম অবস্থাটাই হয়, তবে ঘরটা যখন একদম ডিপ ক্লিনিং করে দিই তখন যে মনটা কী শান্তি লাগে। এই যে দেখুন এখন ঘরটা কতটা পরিষ্কার লাগছে। যাই হোক, যেগুলো রাখার ছিল সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি, আর যেগুলো ফেলানোর ছিল ফেলিয়ে দিয়েছি, আর যেগুলো কালকে কাচাকুচি করব ওগুলো একটা বালতিতে করে রেখে দিয়েছি। এরপরে আমার ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। যা পরিমাণে ধুলো বেরিয়েছে, আমি জানি ঘরটা বাগানোর পরে খুব একটা বেশি এক্সচেঞ্জ লাগবে না, তবে এই ঘরটার থেকে যে ধুলোটা বেরিয়েছে এতেই আমার অনেকটাই শান্তি, কী যে তৃপ্তি লাগছে ঘরটা বাগিয়ে পরে। যাই হোক, আজকে প্রচণ্ড পরিমাণে এমনিতেই গরম করছে, আর এদিকে আমার ঘরটা বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একটু মুখটা ভালো করে ক্লিনিং করে এসে পরে নিজের চুলটা আঁচড়ে নেব। এই চুলটা যতক্ষণ না আঁচড়ায় ততক্ষণ যেন মনটা একটু কেমন একটা লাগে, আর শরীরটা খুব একটা বেশি ফ্রি লাগে না। এই বিকালবেলায় যদি মুখে একটু ফেস ওয়াশ করে আসি আর ভালো করে যদি চুলটা আঁচড়িয়ে নিই তাহলে নিজেকে কিন্তু বেশ ক্লিন লাগে। তো যাই হোক, এইদিকে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আমি বেশিরভাগ ওই নরম গামছাটে করে করি। যাই হোক, এইদিকে আমি এবারে চুলের বেনুনিটা করে নিচ্ছি। প্রথমে চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে চুলের বেনুনিটা করে দিচ্ছি। আমার যেহেতু অল্প পরিমাণে একটু লম্বা চুলটা, ভীষণ যে লম্বা বলবো তা কিন্তু নয়, আমার একটুকু লম্বা যেহেতু চুল, তো সেই কারণে পেছন দিকে সোটাটা পাকাতে আমার একটু বেশি অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে সামনের দিকে করে পরে আমি সোটাটা পাকিয়ে নিই, আর এইদিকে আমি সিঁদুরটাও পরে নিচ্ছি। তো দাঁড়ান, আপনাদেরকে ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি যে ঘরটা ক্লিনিং করার পরে ঠিক কেমনটা লাগছে। এর আগের ভিডিওতেও হয়তো দেখিয়েছিলাম, তবুও আরেকবার দেখাচ্ছি। ঘরটা ক্লিন করলাম, ঘরটা ক্লিন করার পর ঘরটা কেমন লাগছে সেটা দেখাতে হবে না? ইচ্ছাও ছিল যে ঘরটা একটু মুছেও নেবো জলকানি করে, তবে সেটা আর সম্ভব হলো না, কারণ বেশ অনেকক্ষণই হলো সোনামাকে দিয়ে এসেছি, আর বাইরে দেখলাম বেশ ভালো মতন মেঘও ধরেছে। তো সোনামাকে নিয়ে চলে আসি, সোনামায়ের খিদেও পাবে। এখনকার মেঘকেও বিশ্বাস নাই, এমন হঠাৎ চলে আসবে, এত জোরে বৃষ্টি নামিয়ে দেবে, আর সোনামাকে আনাও যাবে না। আমার ঘর ক্লিন করা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার এই ঘরটা ক্লিনিং করার পরে সব থেকে আমার ভালো লেগেছে ওই যে সাইডে যে তাকগুলোতে আমি পেপারগুলো চেঞ্জ করেছি, পেপারগুলি চেঞ্জ করার পর দেখতে কিন্তু বেশ ইউনিক লাগছে।